লেখিকা নুরুন নাহার তিথি। পর্ব ৬। আদিরার বাবা কাশেম আলী দোকান থেকে দুপুরে বাড়িতে খেতে এসে এত আয়োজন ও মানুষ দেখে অবাক হয়ে যান। সবাই উঠানে পার্টি পেতে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে বসেছে। কাশেম আলী হাঁক ছেড়ে আহাদকে ডাকেন। আহাদ আসলে আহাদকে জিজ্ঞাসা করেন, বাড়িতে এত মানুষ কেন? আপুর ভার্সিটিতে আইছে। মেয়ের আগমনের কথা শুনে কাশেম আলীর মুখে হাসি ফোটে। কই তোর আপায়? মারও সাথো পাকের ঘর থেকে ভাত তরকারি আনতেছে। সবাই এখন খাইতে বসবে। কথাটা বলে আহাদ আবার ছুটে চলে গেল। কাশেম আলী দেখলেন উনার স্ত্রী ও মেয়ে রান্নাঘর থেকে খাবার এনে বড় দুইটা পাটির মাঝে রাখছে। উনি হাত মুখ ধুতে কলপারে গেলেন। কাশেম আলী কলপারে গিয়ে কলে একবার চাপ দিয়ে পা ধুয়ে আবার চাপ দিতে নিলে দেখেন আদিরা কলে চাপ দিয়ে দিচ্ছে। কাশেম আলীর মুখে হালকা হাসি ফোটে। তিনি জিজ্ঞাসা করেন, হঠাৎ আইলা যে? তোমার মায় তো বলে নাই তুমি আসবা? তোমাদের দেখতে ইচ্ছে করতেছিল বাবা। আবারও মৃদু হাসেন কাশেম আলী। অজু করে ঘরে গিয়ে নামাজে দাঁড়ান। এদিকে আশা বেগম সবার পাতে ভাত বাড়তে নিলে মারসাদ বাধা দেয়। আন্টি আঙ্কেল আসুক, তারপর সবাই একসাথে খাই। আশা বেগম কথাটা শুনে খুশি হলেও বলেন, উনি নামাজ পড়তেছে বাবা, তোমরা খাওয়া শুরু করো। নামাজ শেষ হলেই উনিও আসবেন। মারসাদ হালকা হেসে বলে, না আন্টি, আঙ্কেল্লো নামাজ শেষ করে আসুক, তারপর আমরা একসাথে খাবো। আশা বেগম আবার কিছু বলতে চাইলে আদিরা ইশারায় না করে। মৃদুল মারসাদের কানের কাছে ফিসফিস করে বলে, হবু শ্বশুরকে ইমপ্রেস করতে চাইছিস? মারসাদ কটমট দৃষ্টিতে তাকালে মৃদুল চুপসে যায়। তারপর ওরা আদিরার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। কাশেম আলী নামাজ শেষ করে আসতেই দেখে সবাই বসে আছে। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা সবাই বইসা আছো কেন? খাওয়া শুরু করলা না? আশা বেগম প্রত্যুত্তরে বলেন, ওরা সবাই আপনার জন্য অপেক্ষা করতেছিল। আরে কি বলো? আমার জন্য কেন অপেক্ষা করতেছিল? আশা বেগম মারসাদকে দেখিয়ে বললেন, ছেলেটা বলল আপনি আসলেই খাওয়া শুরু করবে। আমি বলছিলাম। শোনে নাই? কাশেম আলী মারসাদের দিকে তাকালো। তারপর মৃদু হেসে পাটিতে বসতে বসতে বললেন, আচ্ছা, এখন সবাইরে খাবার দাও। ভাত তরকারি ঠান্ডা না হইয়া গেছে? কি রাঁধছ আজ? লাল মুরগির গোশত, তেলাপিয়া মাছ, করলা ভাজি, ডাল। আশা বেগম ও আদিরা মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ওনাদের সাথে রাত্রি সুমিও হাত বাটালো। বিকেলে ওরা গ্রামে হাঁটতে বের হয়েছে। ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটছে। গতকাল রাতে বৃষ্টির কারণে মাটি ভেজা। সুমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছে, কারণ তার বাড়িও গ্রামের দিকে। বাকিদের ঝামেলা হচ্ছে। মারসাদ আদিরার সাথে সবার পেছনে পাশাপাশি হাঁটছে। আদিরাই প্রথমে শুধায়, কেন এসেছেন? তোমার জন্য। মারসাদের সাবলীল উত্তর। কিন্তু আদিরা তাতে সন্তুষ্ট না। আদিরা বলে, আপনি নিজের সময় নষ্ট করছেন, সেই সাথে আপনার বাবার বিরুদ্ধে যাচ্ছেন। আপনার বাবা তো চাইছেন সামিরা আপুর সাথে আপনাকে দিয়ে দিতে। বিয়ে করব তো আমি, সেখানে আমার সম্মতিও ইম্পর্ট্যান্ট। আমি রাজি না থাকলে বাবা চাইলেই কি? আঙ্কেল খুব রাগ করবেন। করুক। আদিরা বুঝতে পারছে না এই ছেলে এত ঢিঠ কেন। সে আবার বলে, আপনি উনার একমাত্র ছেলে, উনি নিশ্চয়ই আপনার খারাপ চাইবেন না। মারসাদ এবার হাঁটা থামায়, সেই সাথে আদিরাও। তারপর আদিরার দুই কাঁধে ধরে নিজের দিকে ঘুরায় আর বলে, আমি জানি আমার বাবা আমার খারাপ চাইছেন না, কিন্তু ওই যে আমি যা ফেস করেছি তা আমার বাবা জানেন না। জানেন না বিধায় তিনি সামিরার সাথে বিয়ে দিতে চাইছেন। তার উপর এখন আমি বললেও তিনি মানবেন না। আদিরা চুপ করে রইল। মারসাদ আবার বলল, বাবা আমাকে বাধ্য করতে পারবেন না।
যাতে কখনো বাধ্য করতে না পারে, এজন্যই আমি উনার সাজেস্ট করা সাবজেক্টে পড়িনি। আমি সবসময় স্বাধীনভাবে থাকতে চেয়েছি, কিন্তু উনি আপনার বাবা। মারুষাদের এবার মাথা খারাপ হচ্ছে। সে বলে, এত ভোলাভালা কেন তুমি? নিজের হ্যাপিনেস নিয়েও ভাবো, মানুষের কথা ভাবতে যাও কেন? কাউকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না। আদিরা, তুমি কি জানো আমি এত ধৈর্যশীল না, কিন্তু তোমার কারণে আমাকে জোরপূর্বক ধৈর্য ধরতে হচ্ছে, তো আমাকে ধৈর্যহারা হতে বাধ্য করো না প্লিজ। কথাটা বলেই মারুষাদ আদিরাকে রেখে সামনে মৃদুল রাফিনদের কাছে এগিয়ে গেল। আহনাফ মারসাদকে দেখে জিজ্ঞাসা করে, কি হলো আবার? রেগে আছিস মনে হচ্ছে। আমার মাথায় একটা বা ওরি মা এত নেইব, একটা মেয়েকে কিভাবে ভালোবাসলাম। রাফিন ফট করে বলে উঠে, তোর কি আফসোস হচ্ছে দোস্ত? আফসোস না, রাগ হচ্ছে। আমি যা শুনতে চাই না ও আমাকে সেগুলোই বলে, আর যা শুনতে চাই সেটা বলতেই ওর বছর পেরিয়ে যায়। হতাশ নিঃশ্বাস ছাড়ল মারুষাদ। ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দিচ্ছে। মাহি সাবিহা রিন্তি খানিকটা পিছিয়ে আদিরার সাথে হাঁটছে। মাহি শুধায়, তুই আবার কি বলেছিস? কিছু না। মাহি সন্দেহের দৃষ্টিতে তাকায়। সাবিহা বলে, তুইও তো মারুষাদ ভাইয়াকে ভালোবাসিস, তাহলে এমন কেন করছিস? মাহি মুখের ভাব বিকৃত করে বলে উঠে, ওর কাছে জামাইয়ের থেকে শ্বশুরের চিন্তা বেশি, জামাই ভার মেজাক। রিন্তু মাহির হাতে একটা থা অপ্পর লাগায়। মাহি ভ্রু কুচকে তাকালে রিন্তি ইশারায় চুপ থাকতে বলে। রিন্তি বলে, তুই মারুষাদ ভাইয়ার বাবা মাকে নিয়ে একদমই চিন্তা করবি না। তোরা জাস্ট বিয়েটা কর, তারপর উনারা ঠিক মেনে নিবে। আদিরা হতবাক হয়ে তাকায়। মুখ দিয়ে আপনা আপনি বের হয়, বিয়ে। সাবিহাও রিন্তির সাথে সহমত পোষণ করে বলে, ঠিক বলেছিস রিন্তি। কয়েক বছর পর নাতি নাতনি নিয়ে উনাদের সামনে গেলে উনারা আর রাগ করে থাকতেই পারবে না। মাহিও হাসি হাসি কণ্ঠে বলে উঠে, ঠিক ঠিক। আর আমি আর মা আছি তুই ইমোশনাল ব্ল্যাকমেইল করতে। আদিরা এদের কথা শুনে মাথায় হাত দেয়, এরা সব পাগল হয়ে গেছে। রাতের খাবার খেতে সবাই বসেছে। আশা বেগম সবার জন্য চিতই পিঠা বানাচ্ছেন। চিতই পিঠার সাথে হাঁসের গোশত সুটকি ভর্তা ও সরিষা ভর্তা। সবাই একসাথে রান্নাঘরের পাশে পার্টি বিছিয়ে বসে খাচ্ছে। কাশেম আলী দোকান বন্ধ করে সবে এসেছেন। তিনি কলপারের দিকে গেলে আদিরা উঠে যেতে চায়, তখন মাহি ওকে বাধা দিয়ে নিজে যায়। তারপর কাশেম আলীকে বলে, আঙ্কেল আমি কল চেপে দেই, আপনি হাত মুখ ধুয়ে নিন। তুমি পারবা? চেষ্টা করে দেখি। কাশেম আলী হেসে সায় দিলেন। মাহি নিজের সর্বস্ব জোর লাগিয়ে কল চাপার চেষ্টা করছে, কল দিয়ে পানি সামান্যই বের হচ্ছে। কাশেম আলী বলেন, তুমি পারবা না মা? আমি কল চেপে নিতে পারমু। মাহি বাধা দেয়, না না, আমি পারব। তারপর আবার চেষ্টা করে। কল চাপতে চাপতে মাহি নিজের কথাগুলো গুছিয়ে নেয়। মাহি সাহস করে জিজ্ঞাসা করেই ফেলে, আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করি? কিছু মনে করবেন না তো? না, তুমি কও। মাহি সামান্য ঢোক গিলে বলতে শুরু করে, আদিরা তো শহরে থাকে। ধরেন ওর শহরেই কাউকে পছন্দ হলো, তাকে বিয়ে করতে চাইল, তখন? কাশেম আলীর কপাল কুঁচকে গেল। মাহি আগ্রহ নিয়ে উত্তরের অপেক্ষা করছে। কাশেম আলী জবাব দেন, পোলা যদি ভালো হয় তাইলে আমাগো সমস্যা নাই। মাইয়া তো আগেই সাহস কইরা শহরে গেছে গা, এখন কি তার গ্রামের কাউরে পছন্দ হইব? কাশেম আলী কথাটা আফসোসের সাথেই বললেন। মাহি ফের প্রশ্ন করে, ছেলে কেমন হতে হবে? মানে আপনাদেরও তো কিছু পছন্দ অপছন্দ আছে। স্বভাব চরিত্র ভালা হইতে হইব, ভালা পরিবারের হইতে হইব। আমার মাইয়া সুখে থাকবো এতটুকুনি। মাহি খুশি হয়ে যায়। তারপর বলে, চলুন আঙ্কেল, আন্টি চিতই পিঠা বানাচ্ছেন। তারপর কাশেম আলী ও মাহি রান্নাঘরের কাছে যায়।
মাহি সাবিহার পাশে বসতেই সাবিহা ওর কানে কানে শুধায়, কি বলল আঙ্কেল? পরে বলবো, এখন পিঠা খা। আশা বেগম পিঠার শেষ খোলা উঠিয়ে সবাইকে বললেন, খাওয়া শেষ কইরা তোমরা ছেলেরা উত্তরের ওই ঘরটাতে চইলা যাইও, আর মাইয়ারা সব আদিরার ঘরেই কষ্ট কইরা কাটাইতে হইব। আমাগো আর রুম তো নাই। উত্তরের ঘরটা মেহমানগ জন্য বানাইছে, ওখানে 2টা আরো বেশি তোষক আছে। বড়টা আদিরার রুমে নিয়ে আসলেই হইয়া যাইব। তারপর তিনি আদিরাকে উদ্দেশ্য করে বলেন, উত্তরের ঘরটা আমি ঝাড়ু দিয়া রাখছি, তুই 2টা তোষক বিছায় দিস, আর কয়েল জ্বালায় দিস। আদিরা হ্যাঁ বোধক মাথা নেড়ে খেতে খেতে মারুষাদের দিকে তাকায়। মারুষাদ তার দিকেই তাকিয়ে আছে। অতঃপর আদিরা দ্রুত নিজের দৃষ্টি নিচু করে ফেলে। মারসাদও মাথা নিচু করে মৃদু হাসে। উত্তরের ঘরে তোষক চাদর বিছানো ও বালিশ ঠিক করছে আদিরা। ঘরের বাহিরে মারুষাদ ও তার বন্ধুরা অপেক্ষা করছে। রাফিন মারুষাদের কাছে এগিয়ে গিয়ে বলে, আমাদের সাথে দাঁড়িয়ে আছিস কেন? তো কি করব? ভ্রু কুচকে প্রত্যুত্তর করে মারুষাদ। রাফিন কপাল চা পড়ে বলে, আদিরা ভেতরে, তুই গিয়ে ওর কাজে হেল্প তো করতে পারিস। মারুষাদ ভাবে, রাফিন ভুল কিছু বলছে না। সে রাফিনের এক গাল খুব জোরে টেনে ঘরের ভেতরে ছুটে যায়। রাফিন চোখমুখ কুচকে বলে, ভালো একটা আইডিয়া দিলাম, আর ও কিনা আমার গাল এত জোরে টেনে দিল, শালা 1 নাম্বারের অকৃতজ্ঞ। রাফিনের কথা শুনে মৃদুল আহনাফ রবিন ঠোঁট চেপে হাসল। আহনাফ হালকা কাশি দিয়ে হাসি চেপে রেখে বলে, ও আমার শালা, তোর না। আহনাফের কথা শুনে মৃদুল ও রবিন আর নিজেদের হাসি থামিয়ে রাখতে পারল না। রাফিন রেগে আহনাফকে দুঘা লাগিয়ে দেয়। আহনাফও হাসতে হাসতে সহ্য করে নেয়। ঘরের ভেতরে গিয়ে মারুষাদ হালকা কাশি দিয়ে আদিরার মনোযোগ আকর্ষণের চেষ্টা করল। আদিরা বিছানার চাদর টান টান করে বালিশগুলোর জায়গা মতো রাখতে রাখতে পেছনে ঘুরল। মারুষাদ জিজ্ঞাসা করল, তোমার কোনো হেল্প লাগবে? মারুষাদের কথা শুনে আদিরা মুখ বিকৃত করে ফেলল। সে নিজের আশেপাশে তাকিয়ে জবাব দিল, বাটা মরিচের বটু ফেলতে আসছেন? সরি। মারুষাদ প্রথমেই বুঝল না যে আদিরা তাকে ব্যঙ্গ করেছে। আদিরা আবার বলে, হেল্প লাগবে যে বললেন, এবার বন্ধুদের ডেকে নিয়ে এসে এখানে ঘুমিয়ে আমার হেল্প করেন। তারপর আদিরা ঘর থেকে বেরিয়ে আসে। মারুষাদ কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে যখন আদিরার কথাগুলো বুঝতে পারল, তখন সেও ঘর থেকে বেরিয়ে এলো। আদিরা উঠোন দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তখন মারুষাদ ডাক দিল, আদিরা, আমি হেল্প করতেই গিয়েছিলাম, কিন্তু তুমি এত ফার্স্ট যে। আদিরা ঘুরে জবাব দিল, বুঝেছি, এবার ঘুমান। মারুষাদ মাথা চুলকে তাকিয়ে রইল। তখন রাফিন মারুষাদের কাছে এসে বলল, আমার যে এত জোরে গাল টেনে গিয়েছি সেইটা ছিল প্রতিদান। তারপর রাফিন ঘরের ভিতরে ঢুকে যায়। আহনাফ, মৃদুল, রবিনও হাসতে হাসতে ঘরের ভেতরে যায়। আদিরার ঘরের ভেতর মেয়েরা গোল হয়ে বসেছে। আজ রাতটা তারা ফোনে 4 জন করে লুডো খেলে কাটাবে। আহাদও এসে ওদের সাথে যোগ দিয়েছে। খেলতে খেলতে একটু পর আহাদ ঘুমিয়ে যায়। আদিরা ওকে বাবা মায়ের রুমে রেখে আসে। সুমি বলে, আমারও খুব ঘুম আসছে, কাল সারা রাত জার্নি করেছি, এখন চোখ খুলে রাখতে খুব কষ্ট হচ্ছে। তাহলে সবাই ঘুমিয়ে যাই, সকালে এদিককার মেলাতে যাব। পুজোর জন্য এখানে মেলা বসে, খাবার, মেয়েদের চুড়ি, গহনা, শাড়ি এসব বসে। আদিরার কথা শুনে মৌমি বলে, তাহলে তো ভালোই হয়, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। অতঃপর ওরাও ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়ে। সকালবেলা সূর্য পূর্ব দিগন্তে উঠে গেছে। আদিরা বাদে এখনো বাকিদের ঘুম ভাঙেনি। আদিরা ঘর থেকে বেরিয়ে কলপারে যায়। কাশেম আলী দোকানে যাওয়ার আগে নাস্তা করছেন। তিনি আদিরাকে ডাকেন। আদিরা মুখ ধুয়ে বাবার কাছে যায়। কাশেম আলী মেয়েকে বসতে ইশারা করলেন। আদিরা বসলে তিনি শুধালেন, তোমার শহরেই কাউরে বিয়া করার ইচ্ছা? বাবার মুখে এমন প্রশ্নে আদিরা থতমত খেয়ে যায়।
হঠাৎ তাকে এরকম প্রশ্ন কেন করছে সেটা সে বুঝতে পারছে না। আদিরা আমতা আমতা করে বলে, হঠাৎ এগুলো জিজ্ঞাসা করছো কেন? এমনই। তুমি এখন শহরে গেছো, তোমার এখন গ্রামের দিকে পরাণ টিকব না তাও বুঝি। তাছাড়া গ্রামের কোনো পোলা শিক্ষিত হইলে শহরেই থাইকা যায়। আদিরা বলে, আমি তোমাদেরকে শহরে নিয়ে যাব, আমরা একসাথে থাকব। না মা, আমি গ্রামেই ভালো আছি, যান্ত্রিক শহরে পরাণ টিকব না। তোমারে কথাখানা কেন কইলাম তা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। তোমার তো ভার্সিটিতে 1 বছর শেষ, আস্তে আস্তে সময়ও পার হইয়া যাইব। মাইয়া মানুষ বিয়াশাদিরও ব্যাপার আছে। তুমি যেখানে ভালা থাকবা সেইখানেই তোমারে বিয়া দিমু। তোমার খালার ননদের পোলাডা আসলে ভালা আছিল না। কয়দিন আগে তোমার খালায় ফোন কইরা কইল তার নাকি বিদেশে এক বউ আছে। এইডা প্রথমে কাউরে জানায় নাই। ওই বউয়ের লগে যোগাযোগ বন্ধ করছিল দেইখা বউটায় কয়দিন আগে বাংলাদেশে আইছে। তোমার ভাগ্য ভালা ছিল যে ওই পোলার লগে তোমার বিয়াটা হয় নাই, নাইলে যে কি হইতো। বলতে বলতে আফসোস করলেন কাশেম আলী। আদিরা সবটা শুনল। এবার বুঝল তার বাবা কেন এত নরম স্বরে কথাগুলো বলছেন। তার খালার ননদের ছেলের বিদেশে বিয়ের কথা জানতে পেরেই তিনি তার সিদ্ধান্তের ভুল বুঝতে পেরেছেন। আদিরা মুচকি হেসে বলে, দোয়া করো বাবা, যেন সঠিক মানুষটাকে নিজের জীবনে পাই, সবাইকে খুশি করেই যেন পাই। কাশেম আলী মেয়ের মাথায় হাত রাখলেন, তারপর খাওয়া শেষ করে দোকানের দিকে চলে গেলেন। মেলায় মেয়েরা সবাই চুড়ির দোকানের কাছে এসে দাঁড়ায়। রং বেরঙের কাচের চুড়ি, কাচের রেশমি চুড়িতে ভরপুর দোকানগুলো থেকে যেন মেয়েদের নজর সরছেই না। আদিরা নীল রেশমি চুড়ি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মারুষাদ ওর পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর কানের কাছে ঝুঁকে ধিমি স্বরে শুধালো, পছন্দ হয়েছে? নিজের এত কাছে কারো ধিমি স্বরে আদিরা কেঁপে উঠল। হাত থেকে চুড়িগুলো পড়ে যেতে নিলে মারুষাদ ধরে ফেলে। তারপর পেছনে থেকে আদিরার হাতে আস্তে আস্তে চুড়িগুলো পরিয়ে দিতে থাকে। চুড়ি পরানোর সময় আদিরা বারবার নড়াচড়া করছে। আশেপাশে গ্রামের কেউ দেখছে কিনা তা দেখছে। মারুষাদ বলে উঠে, হাত এত নড়াচ্ছ কেন? চুড়ি ভেঙে হাত যদি কেটে যায়? আদিরা স্থির হল। মারুষাদ যত্ন সহকারে এবার চুড়ি পরাচ্ছে। মাহি সুমিরা এই দৃশ্য দেখে মুচকি মুচকি হাসছে। তখন আহনাফ মাহির কাছে গিয়ে ওর হাত থেকে চুড়িগুলো নিয়ে পরিয়ে দিচ্ছে। মাহি ভ্রু নাচিয়ে বলে, দাভাইয়ের থেকে ইন্সপিরেশন হয়ে বুঝে চুড়ি পরিয়ে দিতে এলেন? আহনাফ চুড়ি পরানোর দিকে মনোযোগ দিয়েই মৃদু হাসল। তারপর বলল, আমার কারো ইন্সপিরেশন লাগে না। ও আচ্ছা। মাহি তারপর আহনাফের চুলে হাত বুলিয়ে দিল। এদিকে রিন্তি বারবার লাজুক লাজুক দৃষ্টিতে রাফিনকে দেখছে। রাফিনের ক্ষেত্রেও তাই। রাফিনের পাশ থেকে মৃদুল বলে উঠে, ইয়ার যা, আমার পাশে দাঁড়িয়ে এই লাজুক লাজুক নজরে রিন্তুকে দেখাটা বন্ধ কর। ওর কাছে গিয়ে তোর যা মন চায় বল। চুড়ি পরাতে মন চাইলে পরা, তাও আমার পাশে দাঁড়িয়ে আমার সিঙ্গেল মনকে কষ্ট দিস না। তারপর মৃদুল রাফিনকে একটা ধাক্কা দিলে রাফিন মাথা চুলকে লাজুক হেসে রিন্তির কাছে যায়। সুমি, মৌমি, রাত্রি, সাবিহা এই 3 জুটিকে দেখে একসাথে আফসোসের স্বরে চুড়ি পরতে পরতে বলে উঠে, আজ আমাদেরকে চুড়ি পরিয়ে দেওয়ার মতো কেউ নেই বলে নিজেরাই নিজেদের হাতে চুড়ি পরছি। মাহি হেসে উঠে। রিন্তি ও আদিরাও লাজুক হাসে। চুড়ি পরানোর পর মারুষাদ আদিরার 2 হাত দেখছে। অতঃপর বলে, নীল চুড়ি তোমার হাতে বেশ মানিয়েছে। আদিরা লাজুক স্বরে বলে, চুড়িগুলো খুব সুন্দর। না, চুড়ির সৌন্দর্য তাকে পরা হাতের উপর নির্ভর করে। আদিরা মারুষাদের চোখের দিকে তাকায়। এই চোখ দুটো সবসময় তার মাঝেই মুগ্ধতা খোঁজে। আদিরা বলে, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, আপনিই তো বলেছিলেন। মারুষাদ বুঝতে পারল না সে কি ভুল কিছু বলল। আদিরা মারসাদকে চিন্তায় ফেলে সুমিদের কাছে গেল। জুম্মার নামাজ পড়ে মারুষাদ ও তার বন্ধুরা আদিরার বাবার সাথে একসাথে বাসায় আসে।
তারপর সবাই একসাথে খেতে বসে। আদিরা তার বাবাকে বলে, আব্বা আমরা কালকে চট্টগ্রাম চলে যাব। আদিরার কথা শুনে আশা বেগম প্রশ্ন করে বসেন, তুই না বললি তুই রবিবার পর্যন্ত থাকবি, সোমবার সকালে রওনা দিবি, তাইলে এখন কালকেই যাবি গা কেন? আদিরা আমতা আমতা করে সবার দিকে তাকায়, তারপর বলে, স্টুডেন্টের মা কল করেছিল, কয়টা দিন ছুটি দিলে কি হয়, আমারে ফোন লাগায় দিস, আমি কথা কমু। না না, আসলে আন্টির দেবররা এই মাসের শেষের দিকে আসবে, তাদের সাথে গ্রামে যাবে, এজন্য আমাকে বলেছে যেন কয়দিন আগে আগে পড়িয়ে দেই। ডিসেম্বরে তো ফাইনাল পরীক্ষা, ওকে কয়েকবার পড়াতে হয়। আশা বেগম হতাশ নিঃশ্বাস ছাড়লেন, তারপর শুধালেন, তাইলে কি কালকে সকাল সকাল যাবি গা? আদিরা হ্যাঁ বোধক মাথা নাড়লেন। কাশেম আলী বললেন, তাইলে আমি এখনই বড় বাজারে যামু, বড় একটা ইলিশ মাছ আনমু। গো শত তো সবসময়ই খাস, বড় ইলিশ মাছ তো সব সময় পাওয়া যায় না, বরফের তলে রাইখা দেয়, দেহি পাই কি না। তারপর সবাই আর কথা না বলে খাওয়া শেষ করতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে কাশেম আলী আগে মাছ কিনতে যান। বড় একটা 1.5 কেজির ইলিশ, 2 কেজি বাটা মাছ, সঠিক নাম এটা কি না জানি না, কিনে তার দোকানের ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। দোকানের ছেলেকে মাছ দিয়ে পাঠানোর পর পাশের দোকানের একজন এসে জিজ্ঞাসা করে, কাশেম ভাই আপনের বাড়িতে শুনলাম মেহমান আসছে? হ, চট্টগ্রাম থিকা আসছে, মাইয়ার লগে পড়ে। শুনলাম কয়ডা পোলাও নাকি আইছে। কাশেম আলী এবার থতমত খেয়ে গেলেন। তিনি বিব্রত স্বরে জবাব দিলেন, মাইয়ার বান্ধবীর ভাই ওরা, এত দূরে মাইয়াগুলারে একা ছাড়বো এজন্য আইছে। আসলেই ভাই তো, আজকালকার পোলা মাইয়ারা তো কত মিছা কথাই কয় না, গড়রে ভাই বানায় চালায় দেয়। কাশেম আলী প্রত্যুত্তরে কিছু বলতে পারলেন। তারও প্রথমে এতগুলো ছেলে আসা নিয়ে আপত্তি ছিল, নিজ স্ত্রীকে তিনি বলেছেনও। তারপর মাহির ভাই এবং মারুসাদ ও তার বন্ধুরা আদিরাকে কিভাবে বাঁচিয়েছে শুনে মনকে শান্ত করেছেন। যদি সেদিন এই ছেলেগুলো তার মেয়েকে না বাঁচাতো তাহলে তার মেয়ের কি অবস্থা হতো, এটা ভেবেই তার গায়ে কাঁপন ধরল। তিনি কথা কাটানোর জন্য বললেন, সবাই তো আর খারাপ হয় না ভাই, এখনো দুনিয়াতে কিছু মানুষ ভালা বাইচা আছে বইলাই দুনিয়াটা এখনো মাইয়াগো জন্যে থাকনের মতো আছে। লোকটাও আর কিছু বলল না, সে তার দোকানের কাজে মগ্ন হয়ে পড়ল। কাশেম আলী চিন্তিত হয়ে বেচাকেনায় মন দিলেন। মাছ আনার পর আদিরা, সুমি, রাত্রি ও আশা বেগম মাছ কাটতে বসেছেন। মৌমি, সাবিহা, মাহি, রিন্তি একটু দূরে বসে মাছ কাটা দেখছে। সুমি বলে, মৌমিরে তুই যে এখন হাত গুটায় বসে আছিস, বিয়ের পর তো তোরও মাছ কাটতে হবে। মৌমি বলে, আমি আশিককে বলবো বাজার থেকে মাছ কেটে আনতে, আমি মুরগি কাটতে পারি, এটাই তো অনেক। আশা বেগম হাসতে হাসতে বলেন, মা গো, মাইয়া মানুষের সব কাম জানতে হয়, পরে শ্বশুরবাড়িতে গিয়া তুমি সেটা করো বা না করো, কিন্তু যাতে কেউ খোটা দিতে না পারে যে মা চাচিরা তো কিছু শিখায় নাই। কিন্তু আন্টি, আমি মাছের আঁশ ছাড়াতে গিয়ে মাছের চামড়াই ছিলে ফেলি, আর কত নরম, কাটাও হয় না, আস্তে আস্তে শিখা যাইবা, এখন দেখতে থাকো, তারপরে একদিন নিজের চেষ্টা করবা। মৌমি সম্মতিসূচক হাসে। মাহি বলে, তোমরা তাও তো রান্না বান্না পারো, আমাকে যে বিয়ে করবে তাকে বিদেশি কিছু ডিশ খেয়েই বাঁচতে হবে। কথাটা বলতে বলতে মাহি আহনাফের দিকে তাকায়। আহনাফ মাথা নুইয়ে হাসে। মারুসাদ তো গভীর মনোযোগ দিয়ে আদিরার মাছ কাটা দেখছে। খুব যত্ন করে কাটছে ও। মারুসাদ ফোন বের করে ছবিও তুলে নিল। রাতে সবাই সাথে খেতে বসেছে। সবার পাতে ভাজা ইলিশ মাছের পিস ও একটা করে বাটা মাছ ভাজা, সাথে গরম গরম ভাত ও শুকনো মরিচ। কাশেম আলী খেতে খেতে আদিরাকে বলেন, এবার থিকা খুব সাবধানে থাকবা, চোখ কান খোলা রাখবা, আর তোমার এই বোকা বোকা স্বভাবটা এবার বাদ দাও। কাশেম আলীর কথার প্রত্যুত্তরে মাহি বলে উঠে, এটাই তো আঙ্কেল,
আদু যে এত বোকা, কেউ ওকে হাজারটা কথা শুনিয়ে গেলেও মেয়ে চুপ করে থাকে। আমি আর দাভাই তো ওর এই চুপচাপ সহ্য করা স্বভাবে খুবই বিরক্ত। শহরের সবার লগে তাল মিলাইতে পারে না তো। ঠিক হইয়া যাইব, ওরে নিয়ে আমার অনেক চিন্তা হয়। মৃদুল বলে উঠে। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল, আমরা আছি তো। ওর 4টা ভাই আছে, আহাদ মৃদুলের কথার মাঝে বলে। 5টা? আপনারা তো 5 জন, তাইলে 4টা ভাই কন কেন? মারুসাদ কেসে উঠল। রাফিন আহাদকে বলল, তুমি ঠিক বাবু, ও অঙ্কে কাঁচা তো। আমার কিন্তু অঙ্ক অনেক ভালো লাগে, আমি এবার অঙ্কে হাইস্ট নাম্বার পাইছি। স্যারে কইছে। আশা বেগম ছেলেকে মৃদু ধমক দিয়ে খেতে বললেন। পরদিন সকালবেলা সবাই ব্যাগপত্র নিয়ে প্রস্তুত। আদিরার বাবা মা ও ভাই সবাইকে বিদায় দিচ্ছেন। তখন মারুসাদ আদিরার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, আঙ্কেল আন্টি, আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। জানি না আপনারা বিষয়টা কিভাবে নিবেন। মারুসাদের কথা শুনে আদিরা ঘাবড়ে গেল। সে বিড়বিড় করে বলতে লাগলো, কাল থেকে লোকটাকে এত করে বুঝাচ্ছি, বুঝতেই চাইল না। উনার কথা মতো একদিন আগে ফিরে যাচ্ছি। তারপরও পাশ থেকে সাবিহা ওকে জিজ্ঞেস করে, কি বিড়বিড় করছিস? উনি তো কালকে আমাকে বলেছিলেন যদি আমি উনার সাথে ফিরতে রাজি হই তবে আব্বা মাকে কিছু বলবেন না। এখন দেখ। সাবিহা হাসি চেপে বলল, তোর কি সত্যিই বিশ্বাস হয়েছিল যে ভাইয়া আঙ্কেল আন্টিকে বলবেন না? আদিরা অসহায় চাহনি দেয়। এদিকে কাশেম আলী ও আশা বেগম কিছুটা চিন্তিত। কাশেম আলী বলেন, কি কথা বাজান, কিছু কি হইছে? আসলে আঙ্কেল, তুমি নিশ্চিন্তে কও। মারুসাদ এবার পরিপূর্ণ সাহস সঞ্চার করে বলে, আমি আদিরাকে পছন্দ করি, ইনফেক্ট ভালোবাসি। আদিরাও আমাকে ভালোবাসে, কিন্তু ও বলতে ভয় পায়। মারুসাদ খানিক থামে। কাশেম আলীর মুখ থমথমে। আশা বেগমও ভয় পাচ্ছেন। তিনি যদিও আগে থেকে আন্দাজ করেছিলেন আদিরা নিজেকে সাবিহার পেছনে আড়াল করে নিয়েছে। তার বাবার চোখমুখ দেখে বুঝতে পারছে না যে রেগে আছে নাকি নেই। কাশেম আলীর নীরব হয়ে আছেন। মারুসাদ আবার বলে, আমি ওকে বিয়ে করতে চাই। কাশেম আলী এবার বললেন, মাইয়া শহরে গেছে তখনই লাগাম ছুঁইটা গেছে। এখন তার আমাগো পছন্দ ভালা লাগতো না। সে যদি সঠিক মানুষ খুঁজা পায় তয় আমার তো বাধা দেওনের কিছু থাকে না। মাইয়া ভালো থাকবো এইটাই তো চাই। তুমি আর তোমার বন্ধুরা আমার মাইয়ার চরম ক্ষতির হাত থেকে বাঁচাতে ঝাঁপায় পড়ছ। নিজের জানের তোয়াক্কা করো নাই। তোমাগো ধন্যবাদ দিতে ভাষা নাই আমার। তয় বাজান, বিয়া তো কোনো খেলা না। বিয়া 2টা পরিবারের মধ্যে সুসম্পর্ক। এখন খালি আমরা রাজি হইলেই তো হইব না, তোমার বাপ মায়েরও রাজি থাকন লাগব। তোমার বাপ মা রাজি না থাকলে আমরাও রাজি না। শ্বশুর শাশুড়ির মন না পাইলে সংসার অশান্তির হইয়া যায়। মারুসাদ চিন্তায় পড়ে গেল। তার বাবা রাজি না, এটা বললে আদিরার বাবা বেঁকে বসবেন। কি বলবে এটা ভাবার মাঝেই মাহি বলে উঠে, সবাই রাজি আঙ্কেল, আপনি চাইলে আম্মু আপুর সাথে কথা বলিয়ে দেই। আসলে আঙ্কেল, আপনি তো জানেনই আদিরার সাথে কি হয়েছিল। দাভাই চায় আদিরাকে প্রোটেক্ট করতে। আদিরার তো সবে ফার্স্ট ইয়ার শেষ হলো, আরো 3 বছর তো বাকি। দাভাই ওকে প্রোটেক্ট করতে চাইলেও আদিরা চায় না ভাইয়া ওর জন্য বিপদে পড়ুক। তাই দাভাই আপনাদের অনুমতি নিতে এসেছে। সবই বুঝলাম মা, আমাগো তেমন কোনো আপত্তি নাই। এখন আল্লাহ চাইলে আর কি। মাহি, মারুসাদ ও তার বন্ধুরা স্বস্তি পেল। আশা বেগম আদিরাকে একটু ঘরে ডাকলেন। আদিরা মায়ের সাথে যায়। কাশেম আলীও ঘরের দিকে গেলেন। সুমি বলে, আমাদের মাহি তো খুব ব্রিলিয়ান্ট, এত সুন্দর করে শান্তভাবে সব হ্যান্ডেল করলো। মাহি কিছুটা ভাব নেওয়ার মতো করে বলল, আমি সবসময়ই ব্রিলিয়ান্ট। রিন্তি চিন্তিত সুরে বলে উঠে, কিন্তু আঙ্কেল আন্টি আদুকে ভেতরের ঘরে কেন নিয়ে গেল? রিল্যাক্স, ওকে আসতে দে। ভেতরের ঘরে গিয়ে কাশেম আলী আদিরাকে জিজ্ঞাসা করেন,
তুমি ওই পোলারে পছন্দ করো? আদিরা ভয়ে জোরসড়। তার বাবা কি তাকে আটকে ফেলবেন, এই ভয় পাচ্ছে। আশা বেগমও জিজ্ঞাসা করেন, বল, পছন্দ করস মারসাদরে? আদিরা মাথা উপর নিচে হেলায়। কাশেম আলী বলেন, যাই করো আমাগো মান সম্মান খুয়াইও না। আমরা গরিব মানুষ, কিন্তু আত্মসম্মান আছে। পোলাটা ভালো আমি বুঝতে পারছি, কিন্তু বড়লোক ঘরের পোলা, এই জন্য ভয়ও হয়। তুমি শহরে গেছো পড়াশোনা করবা, নিজের খেয়াল রাখবা, এটুকুই। এখন যাও। আদিরা ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ওরা সবাই আদিরার বাবা মা ও ভাইকে বিদায় জানিয়ে রওনা করে। সামিরা জেলে সাগরের সাথে দেখা করতে গেছে। সাগরী পুলিশের মোবাইল দিয়ে সামিরাকে কল করেছে। সামিরা মুখ ঢেকে থানায় গেছে। তারপর সাগরের সাথে দেখা করে। সামিরা বলে, আমাকে কেন ডেকেছ? সাগর শয়তানি হেসে বলে, তুমি যদি আমাদেরকে জেল থেকে বের না করো তাহলে কিন্তু আমরা তোমার নাম পুলিশের কাছে বলে দেব। দ্রুত আমাদের জামিনের ব্যবস্থা করো। সামিরা কিছুটা ভয় পায়। সে তোতলানো স্বরে শুধায়, কি বলে দিবে? আমি কিছুই করিনি। তখন দেলোয়ার পাশ থেকে বলে, আফা আপনি যে আমার নাম্বারে কল করছিলেন হেইডা, কিন্তু আমি যাই না গেছি। আপনি কইছিলেন আদিরারে রেপ করতে, তাইলে আপনি আমারে 2 লক্ষ টাকা দিবেন। আমি বলেছি মানে? এই মিথ্যা বলছো কেন তোমরা? শোনো সামিরা, দেলোয়ার এখনো পুলিশের কাছে বলেনি যে কেউ ওকে বলেছে আদিরাকে রেপ করতে। কিন্তু আদিরাকে কিডন্যাপের দিন তুমি আমার কাছে এসেছিলে। আমার ফোনের সাথে কিছু করেছো, এটা আমার বিশ্বস্ত জুনিয়র রনি দেখেছে। কি করেছিলে তুমি? রনি দেলোয়ারের ফোন থেকে তোমার নাম্বার পেয়েছে। দেলোয়ারের ফোনটা ওই গুদামঘরে পড়েছিল। রনিকে পুলিশ ধরেনি, কারণ রনি সেদিনই তার গ্রামে চলে গিয়েছিল। 2 দিন হলো এসেছে, এসেই দেখা করেছে। পুলিশকে আমরা বলেছি রনি এসবের ভিতরে নেই। তারপর দেলোয়ারের থেকে সেই ফোন কলের কথা শুনে রনিকে ফোন খুঁজতে পাঠিয়েছি। সামিরা আমতা আমতা করে বলে, নাম্বার পেলেই কি আমি আদিরার রেপ করতে বলেছি, নাকি নিজেদের কুকর্ম আমার নাম দিয়ে ঢাকতে চাইছো? সাগর বাঁকা হাসে। তারপর বলে, তাই নাকি? আমাদেরকে কি তোমার মূর্খ মনে হয়? চট্টগ্রাম ভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তোমার মূর্খ লাগে? কল রেকর্ডও বের করা হয়ে গেছে, পুলিশের কাছে এটা দেওয়া হবে। সামিরার অস্থির লাগছে। সে এখন নিজের কাজে নিজেই পস্তাচ্ছে। সামিরা হড়বড়িয়ে বলে, আমি তোমাদের জামিনের ব্যবস্থা করছি, কিন্তু প্লিজ পুলিশের কাছে যেন এটা না যায়। তুমি আমাদের সাহায্য করলে আমরা তোমার ক্ষতি কেন করব? আমাকে যদি পুলিশ গ্রেফতার করতে পারে এই কারণে যে আমি দেলোয়ারকে বলেছি আদিরাকে বিয়ে করে নিতে, তাহলে তুমি তো আমার থেকেও ভয়ঙ্কর ক্রিমিনাল মেয়ে হয়ে আরেকটা মেয়ের। এজন্যই বলে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। বেশি কথা বলবে না, আমি তোমাদের জামিনের ব্যবস্থা করছি। তারপর সামিরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। চট্টগ্রাম ফিরেই মারুসাদের কানে একটা ভয়ানক খবর এলো। দেলোয়ার সাগররা জামিনে ছাড়া পেয়েছে। দেলোয়ার গা ঢাকা দিয়েছে। রুহুল আমিনও জামিনে ছাড়া পেয়ে অন্য শহরে আছে এখন। কিন্তু সাগর পালায়নি। এখন সাগর ও মারুসাদ মুখোমুখি বসে আছে। সাগর মারুসাদের চোখে চোখ রেখে বলে, দেখ মারুসাদ, তুই যেই কারণে আমাকে জেলে ভরেছি সেখানে কিন্তু আমার দোষ ছিল না। দেলোয়ার আমার কাছে এসে বুদ্ধি চেয়েছে, আমি শুধু বলেছি আদিরাকে কি ডন্না পকরে বিয়ে করে ফেলতে, কিন্তু নিজে করাইনি, আর এতে হেল্পও করিনি। আমি ফ্লোতে বলেছি, দেলোয়ার যে সত্যি সত্যি করবে বুঝতে পারিনি। মারুসাদ হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করে রেখেছে। চোখ মুখের অবস্থা তার কঠোর। সে বলে, তুই বুঝতে পারিসনি? আরে তোর চোখ থাকতেও কানা নাকি? পুলিশ তো আদিরার কেসে আমার কোনো ইনভলভমেন্ট খুঁজে পায়নি। তুই আমার নামে কমপ্লেন করছিস। দেলোয়ারকে রুহুল আমিন সাহায্য করেছে। রুহুল আমিনের সাথে আমার যোগাযোগ আছে। দেলোয়ার রুহুল আমিনকে চিনেছে আমার মাধ্যমে।
কিন্তু ওই কি ডন্যাপিং এসবে আমি ও আমার গ্রুপ ছিলাম না। তোর ও আমার মধ্যকার ঝামেলা এই ভার্সিটির ভিপির পদ নিয়ে। ভার্সিটিতে কার বেশি দাপট সেটা নিয়ে। প্রথম যখন দেলোয়ার আদিরাকে ডিস্টার্ব করেছিল তখন তো আমি দেলোয়ারকে চিনতাম না। তোর সাথে মারামারি হওয়ার পরেই আমি দেলোয়ারকে চিনেছি। দেলোয়ার যা যা করেছে সব নিজের মর্জিতে। আমি চেয়েছিলাম ওকে তোর বিরুদ্ধে ব্যবহার করতে, কিন্তু সেই সুযোগটাই আমি পাইনি। কিন্তু রুহুল আমিন সেটা ব্যবহার করেছে। মারুশাদ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর বলে, তোর এই রচনামূলক বক্তব্য আমার শোনার ইচ্ছে নেই। হ্যাঁ, তোর সাথে আমার ঝামেলা ভার্সিটিতে কার দাপট বেশি সেটা নিয়ে, ও ভিপির পদ নিয়ে। কিন্তু তুই রুহুল আমিনের সাথে হাত মিলিয়েছিস। এখানকার খবর রুহুল আমিনকে জানিয়েছিস। দেলোয়ারকে আমার বিরুদ্ধে কাজে লাগাতে রুহুল আমিনের সাথে পরিচয় করিয়েছিস। আদিরার কি ডন্না পিং এর বুদ্ধি দিয়েছিস। প্রত্যক্ষভাবে না হলেও তুই পরোক্ষভাবে দোষী। তোর জামিনকে করিয়েছে সেটাও আমি 2 দিনের মধ্যে জেনে যাব। উকিলকে দ্বিগুণ টাকা ঢাললে উকিল বলে দিবে। মারুশাদ রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সাগর মাসাদকে পিছু ডাকে আর বলে, শুধু শুধু উকিলের পেছনে কেন টাকা ঢালবি? আমিই তোকে বলে দিচ্ছি কে জামিন করিয়েছে। সাগরের কথার মর্ম মারুশাদ ঠিক বুঝল না। সে শুধালো, কি বলতে চাইছিস? আর তুই আমাকে কেন বলবি? তোর কিসের স্বার্থ? আবার কিছু নিয়ে ডিল করতে চাইছিস? সাগর হাসে। তারপর মারুশাদের দিকে এগিয়ে এসে বলে, একদম তাই। কে জামিন করিয়েছে আমি তোকে সেই নামটা বলবো। তুই শুধু পুলিশের কাছে আমার নামের কেসটা উইথড্র করে নিবি। মারুশাদ ক্ষেপে সাগরের কলার চেপে ধরলে সাগর বলে, পুরো কথা শোন। আগে থেকেই এরকম মারামারিতে যাস না। তোর সাথে আমি আর কোনো ঝামেলা করব না। আমি এই দেশ ছেড়েই চলে যাব। আমার দুলাভাই অলরেডি আমার জন্য ইটালির ভিসা অ্যাপ্লাই করেছেন। সে আগে থেকেই আমাকে তার কাছে নিতে চাইছিল। তুই আমাকে কিছু ফ্যাকাল্টির রিকমেন্ডেশন আনিয়ে দিবি। আর এসব আমি কেন করব? করবি, কারণ আমি এখন যা সত্য ফাঁস করতে চলেছি তার সাথে তোর জীবনও জড়িয়ে আছে। মারুশাদ দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হচ্ছে। সে সন্দিহান হয়ে শুধায়, কার কথা? এরপর সাগর সেই কল রেকর্ডটা মারসাদকে শোনায়। কল রেকর্ডটা শুনে মারুশাদের রাগ যেন আকাশচুম্বী। সাগর ফের বলে, এর আগেও সামিরা আমার কাছে এসেছিল আদিরার ক্ষতি যেন করি। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে হয়নি। বা বলতে পারিস তোর সাথে আদিরার প্রেমটা গভীর হওয়ার পর কিছু করতাম। কারণ আমার শত্রুতা সম্পূর্ণটাই তোকে নিয়েছিল। মারুশাদ চিন্তা করতে থাকে। শত্রুতা শেষ করার এই একটা উপায়। কারণ সাগর যে ল থেকে বের হবেই। ঠিক আছে, রেকর্ডটা আমাকে দে। কিন্তু তোকে ফ্যাকাল্টির রিকমেন্ডেশন আমি আনিয়ে দিতে পারবো না। তোরটা তুই ব্যবস্থা করে নিবি। কিন্তু দেলোয়ারকে আমি মুক্ত করছি না। দেলোয়ার ও রুহুল আমিন দুজনেই শাস্তি পাবে। তোকেও শাস্তি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই কেসে তোর ইনভলভমেন্ট পুলিশও যেহেতু পায়নি, অযথা হয়রানি করব না। সবশেষে বলবো সঠিক পথে ফিরে আয়। তারপর মারুশাদ সাগরের থেকে রেকর্ডটা নিয়ে সেখান থেকে চলে আসে। মারুশাদ চলে যাওয়ার পর সাগরও সেখান থেকে চলে যায়। জামিনে মুক্ত হয়েই সে জানতে পেরেছে তাকে পুল অবশ ধরে নিয়ে যাওয়ার পর তার বাবা স্ট্রোক করেছে। এখন তাই সে তার বাড়িতে যাবে। তুই কি পাগল হয়ে গেছিস মারুশাদ? তুই সাগরকে বিশ্বাস করে ওকে ছেড়ে দিয়েছিস? লাইক সিরিয়াসলি? রাফিন প্রচণ্ড রেগে আছে। আহনাফ ও মৃদুল বিষয়টা নিয়ে চিন্তা করে চলেছে। রবিন বলে উঠে, কুকুরের লেজ সোজা হয় না, বোতলে ভরে রাখলেও হয় না। মারুশাদ হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, এই শত্রুতা আমার আর ভালো লাগে না। সাগরকে তো আর পুলিশ সারা জীবন জেলে বন্দি করে রাখবে না। একসময় না একসময় সে ছাড়া পাবে, তারপর এর থেকেও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। তাছাড়া ও আমাকে একটা হেল্প করেছে, এখন সামিরার মুখোশ খুলে দিয়েছে। এতদিন ভাবতাম সামিরা হয়তো আদিরাকে পছন্দ করে না, কিন্তু ওর মনের মধ্যে এত নোংরা চিন্তা ভাবনা।
মৃদুল বলে, সাগর কি ভালো হবে? পরবর্তীতে পল্টিও মার হতে পারে। আহনাফ বলে, খবর শুনেছি ওর বাবা স্ট্রোক করেছেন। যদি নিজেকে শোধরায়, দেখি কি হয়। সাগর তো ভার্সিটি ছেড়ে দিবে। আমার সাগর ও সাগরের গ্রুপকে বিশ্বাসী হয় না। রাফিনের কথার আর কোনো প্রত্যুত্তর মারসাদ করল না। সে রেকর্ডটা ঠিক জায়গায় কাজে লাগাবে তাই অপেক্ষা করছে। শুক্রবার আদিরা সকালের টিউশনি পড়িয়ে হোস্টেলে এসেছে। এসেই দেখে সেখানে আগে থেকে মাহি এসে বসে আছে। মাহি আদিরাকে দেখে বলে, এত সময় লাগলো আসতে? তুই এখানে কিভাবে আসলি? মাহি তারপর আদিরাকে ইশারায় রুমমেটকে দেখায়। আদিরা ব্যাগটা রেখে বলে, আর কি বুদ্ধি করে এসেছিস? মাহি আহ্লাদ করে আদিরার পাশে বসে বলে, আমার সাথে বাসায় চল। আদিরা কপাল কুঁচকে শুধায়, কেন? সুমিপু, রাত্রিপু, মৌমিপু, সাবু, রিন্তি সবাইকে আসতে বলেছি। আমরা সবাই মিলে পিকনিক করব। ঘরের ভেতর পিকনিক? হ্যাঁ, ছোটবেলায় খেলতাম। কলোনির বাচ্চারা মিলে সবার বাড়ি থেকে তেল, চাল, ডাল আর যা যা লাগে তা এনে ঝোলাপাতি বলে। আদিরা বিষয়টা পাত্তা দিল না। বলল, আমার ঘুম আসছে। ঘুম আসবে না। আমরা খিচুড়ি করব আর ঝাল দিয়ে মুরগি রান্না করব, শুধু দুপুরে খেতে। সবার থেকে 60 টাকা করে নেওয়া হচ্ছে। বাজার করার পর টাকা বাঁচলে তা দিয়ে কিছু একটা করা হবে দেখি। আদিরা রাজি হচ্ছিলই না, কিন্তু মাহি টেনে জোর করে ওকে নিয়েই গেছে। মারসাদ তার বাবার সাথে বাড়ির লনে বসে আছে। এখন সন্ধ্যা। অফিস করেই সেখান থেকে বাইকে করে কুমিল্লা চলে গেছে সে। আরশাদ খান বলে, কি বলতে তুমি ছুটে এসেছে? যা ফোনে বলা যায় না। মারসাদ হাসে, তারপর টেবিল থেকে কফির মগ তুলে নিয়ে বলল, বলছি, সময় তো আছেই। ছেলেকে এত শান্ত কণ্ঠে কথা বলতে শুনে আরশাদ খান চিন্তিত হলেন। তিনি শুধালেন, তুমি হেয়ালি করছো মানে? তুমি খুব ফুরফুরে মেজাজে আছো। অ্যাবসুলেটলি রাইট বাবা। তুমি সবসময় আমাকে একদম সঠিক বুঝো। ইয়াং যে তুমি আমার মতোই ছিলে কি না, কিন্তু এখন অনেক বদলে গেছো। আমার মধ্যে নিজের রিফ্লেকশনই তোমার পছন্দ হচ্ছে না। আরশাদ খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর বললেন, বাবা হলে বুঝবে। আমার বুঝতে হবে না, বরং তুমি বুঝো। সামিরাকে তো তুমি খুব ভালো মেয়ে মনে করো। সেই ভালো মেয়ের কীর্তিকলাপ জানবে না? ভ্রু কুঁচকে এলো আরশাদ খানের। কি বলতে চাইছো? তারপর মারসাদ কল রেকর্ড শোনায়। নাম্বারটা যে সামিরার নামে রেজিস্ট্রেশন করা সেটাও দেখায়। সব দেখে ও শুনে আরশাদ খান হতবাক। তিনি বাকরুদ্ধ। মারসাদ বলে, আমি পুলিশের কাছে এগুলো পাঠানোর ব্যবস্থা করে এসেছি। এতক্ষণে হয়তো পুলিশ সামিরাদের বাড়িতে চলেও গেছে। আরশাদ খান কোনো প্রতিক্রিয়া করলেন না। তিনি চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন। মারসাদও উঠে বাড়ির ভেতরে যায়। মিসেস মীরা মারসাদকে দেখা মাত্রই ছুটো এলেন। তিনি এতক্ষণ বাবা ছেলের কথোপকথন শেষ হওয়ার অপেক্ষা করছিলেন। এখন উৎকণ্ঠিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, কি কথা বললি তোর বাবার সাথে? আর তোর বাবা এত শান্তভাবে রুমে চলে গেলেন যে? মারসাদ তার মাকে সোফাতে বসিয়ে বলে, একটু পর তোমার বোনের ফোন তোমার কাছে আসবে, সো বি প্রিপেয়ার। বলেই মারসাদ চলে যাচ্ছে। মিসেস মীরা ডাকলেন, অন্তত খেয়ে যা, তোমার মেয়ে তো ওখানে একা। তাছাড়া আমার যাওয়াটা জরুরি। কি হয়েছে বল না? তোর আন্টি কল দিবে কেন? মিসেস মীরা মারসাদকে এই প্রশ্ন করতে করতেই উনার ফোন বেজে উঠল। সামিরার মা কল করেছে। মিসেস মীরা কল রিসিভ করে। ফোনের অপর পাশে সামিরার মা কাঁদতে কাঁদতে বলেন, মীরা, তোর ছেলেকে বল আমার মেয়ের নামে কেস তুলে নিতে। ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মিসেস মীরা হতভম্ব হয়ে গেলেন। তিনি মারসাদের দিকে তাকালেন। মারসাদ বাঁকা হাসছে। ফোনের অপর পাশ থেকে সামিরার চিৎকার ও ভাঙচুরের শব্দও আসছে। মিসেস মীরা শুধালেন,
পুলিশ কেন সামিরাকে ধরে নিয়ে যাচ্ছে? কি করেছে ও? আমার মেয়ে যা করেছে তোর ছেলেকে ভালোবেসে করেছে। ওর দোষ ছিল কিন্তু ও বুঝতে পারেনি। খুব জেদি মেয়ে আমার। জেদ রাগের বশে করে ফেলেছে। আমার মেয়ের হয়ে আমি কথা দিচ্ছি ও আর কখনো তোর ছেলের আশেপাশেও আসবে না। শুধুকে শটা তুলে নিতে বল। ওকে আমরা অনেক দূরে পাঠিয়ে দেব। মিসেস মীরা কি বলবেন বুঝতে পারছেন না। মারুসাদ তার মায়ের হাত থেকে ফোনটা নিয়ে সামিরার মাকে বলল, আন্টি আপনার স্বামীর তো অনেক টাকা। আপনার মেয়ে সেই টাকার অপব্যবহার করে অন্যের ক্ষতি করতে চেয়েছে। তাহলে সেই টাকা দিয়েই না হয় আপনার মেয়েকে ছাড়িয়ে আনুন। সামিরার মা এবার মারুসাদের কাছে আকুতি মিনতি করছেন, মারুসাদ প্লিজ, তোমার আন্টির উপর দয়া করো প্লিজ। সামিরার আব্বু দেশে নেই। তার উপর তিনি যদি জানতে পারেন তাহলে মেয়েকে তিনি মেরেই ফেলবেন। মারুসাদ খানিক ভাবে, তারপর বলে, কিন্তু আন্টি আমি তো আঙ্কেলকে সব মেইল করে দিয়েছি। আর সেটা অনেকক্ষণ আগেই করেছি। এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন। সামিরার মা আঁতকে উঠলেন। মারুসাদ আরও বলল, আমি অবাক হচ্ছি আপনি এখনো আপনার মেয়ের হয়ে ডিফেন্ড করছেন। আপনার মেয়ে টাকা ছড়িয়ে আরেকটা মেয়ের সবচেয়ে বড় সর্বনাশ করতে চেয়েছে। সেই সত্য যাতে ফাঁস যাতে না হয় তার জন্য সে ক্রিমিনাল ওদের জামিনও করিয়েছে। তাহলে কি আপনি আপনার মেয়ের এসব কাজে সাপোর্ট করছেন? সামিরার মা কাঁদতে কাঁদতে জবাব দিলেন, না বাবা, আমি আমার মেয়ের এসব কাজ সাপোর্ট করছি না। কিন্তু কি করব বলো? আমার একমাত্র মেয়ে। আপনারাই ওকে বেশি আদর দিয়ে বিগড়ে দিয়েছেন। সি নিডস ট্রিটমেন্ট। পুলিশকে পুলিশের কাজ করতে দিন। তারপর না হয় টাকা দিয়ে জামিন করাবেন, কিন্তু আমি কে সব উইথড্র করব না। রাখছি। মারুসাদ কল কেটে মিসেস মীরার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। পরদিন ভার্সিটিতে সবাই সামিরাকে নিয়ে চর্চা করছে। আদিরা খবরটা শুনে মাহিকে জিজ্ঞাসা করে। এরপর মাহি আদিরাকে সব বলে ও কল রেকর্ড শোনায়। আদিরা যখন সামিরার কল রেকর্ড শুনেছে আদিরা পুরো থমকে গেছে। মাহি সাবিহা রিন্তি ওকে সাহস দিচ্ছে। মাহি বলে, সামিরা আপু এত জঘন্য কাজ করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। এরপরও শাহানা আন্টি আমাকে বারবার ফোন করছে যেন আমি দাভাই ও তোকে বুঝাই। কিছুক্ষণ পর আদিরা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। মলিন স্বরে বলে, টাকা দিয়েই তবে নিজের মেয়েকে মুক্ত করুক। আমি এইবার তাকে ক্ষমা করতে পারবো না, কোনোভাবেই না। তারপর সে সেখান থেকে চলে যাচ্ছে। রিন্তি ওকে ডাকলে মাহি বাধা দেয়। তারপর হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, ডাকিস না। ওকে একটু একা থাকতে দে। ও নিজেকে সামলে নিবে। তারপর রিন্তি আর আদিরাকে ডাকে না। আদিরা থানায় যায়। সেখানে গিয়ে সামিরার সাথে দেখা করে। সামিরা আদিরাকে দেখেই রেগে যায়। আদিরা কিক্ষণ সামিরাকে পর্যবেক্ষণ করে তাচ্ছিল্য হাসে। আর বলে, এত রাগ? একটা মানুষ আরেকটা মানুষ ওকে এতটা অপছন্দ করে যে তাকে নিয়ে এরকম জঘন্য প্ল্যানিং করে? মেয়ে তো তুমিও। মেয়েদের সম্মান মেয়েদের কাছে সবচেয়ে প্রিয়। তোমার সাথে এমনটা হলে কি করতে? সামিরা উচ্চস্বরে হেসে উঠে। তারপর জেলের গ্রিল শক্ত করে ধরে হিসহিসিয়ে বলে, তাহলে সরে যেতি তো আমাদের জীবন থেকে। তোকে সহ্য করতে হতো না। তোর মতো মেয়ের আবার সম্মান আছে নাকি? তোরা পারিস বড় ঘরের ছেলেদের নিজেদের ফেক ন্যাকা মতে ফাঁসাতে। তোকে দেখলেই আমার ঘৃণা হয়, রাগও লাগে। মনে হয় নিজ হাতে খুন করি। আদিরা নির্নিমেষ চেয়ে রইল। সামিরা রাগে ফুঁসতে ফুঁসতে ফ্লোরে বসল। আদিরা কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলল, আমাদের বিয়ের খবরটা আমি ও মারুসাদ নিজে এসে তোমাকে দিয়ে যাব। সামিরা চমকায়। সে চট করে উঠে দাঁড়ায়, আবার গ্রিল ধরে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে বলে, তুই আমার মারুসাদ বেবিকে বিয়ে করতে পারবি না।
আমাদের এনগেজমেন্ট হবে কিছুদিন পর। আদিরা নির্বিকার, সে আবারও বলে, আর যদি তুমি জামিনে ছাড়া পেয়ে যাও তবে তোমার বাড়িতে গিয়ে বলে আসবো বা ফোনেই বলবো। ততদিন তুমি অপেক্ষা করো আর নিজের মানসিক অবস্থার ট্রিটমেন্ট করাও। সামিরা এসব সহ্য করতে পারছে না, সে পাগলের মতো করছে। আদিরা আর কালক্ষেপণ না করে সেখান থেকে বেরিয়ে আসে। মাসখানেক পেরিয়ে গেছে। সামিরার বাবা দেশে এসে সামিরার জামিন করান, তারপর মেয়েকে সাইকিয়াট্রিস্ট দেখান। এখন সামিরা চুপচাপ থাকে, নিজের রুমে একা, সারাক্ষণ ঘুম ও বারান্দায় বসে থাকা, এভাবেই দিন কাটছে। আরশাদ খান ও মিসেস মীরা এসে সামিরাকে দেখে গেছেন। সামিরার বাবা মা উনাদের কাছে মাফও চেয়েছেন, এখন উনারা আদিরার কাছে মাফ চাইতে চান। এদিকে আদিরা নিয়মিত ক্লাস করে, ক্যাম্পাসে এখন কেউ তাকে কটু কথা শোনায় না। তার মনে হচ্ছে এতদিন পর ক্যাম্পাসটা তার জন্য সুন্দর হয়েছে। আজ বিকেলে মারুশাদের বাবা মায়ের সাথে তার দেখা করার কথা। আদিরা খুব নার্ভাস, কাল আবার তার বাবা মা চট্টগ্রামে আসবেন, দুই পরিবারের মধ্যে কথা হবে। সবকিছু যেন খুব দ্রুত হচ্ছে। আজকে যে আদিরা মারুশাদের বাবা মায়ের সাথে দেখা করবে সেটা মারুশাদ জানে না, তাই আদিরা আরো বেশি চিন্তিত। সকাল থেকে ক্যাম্পাসে আদিরা কেমন উসখুস করছে। মাহি সাবিহাদের সাথে বসেও যেন তার মন নেই। এদিকে মারুশাদের আজ ওভারটাইম পড়েছে, সন্ধ্যা পর্যন্ত ডিউটি। তার আগেই সে মারুশাদের বাবা মায়ের সাথে দেখা করবে। আদিরা জানে মারুশাদের বাবা আদিরাকে তেমন পছন্দ করেন না। এখন উনি কি বলবেন তা নিয়ে আদিরা চিন্তিত। মাহি সাবিহা রিন্তি অনেকক্ষণ যাবৎ আদিরাকে লক্ষ্য করছে। মেয়েটার খাওয়াতেও মন নেই। সাবিহা জিজ্ঞাসা করে, এত কি চিন্তা করছিস রে আদু? আদিরা হাসার চেষ্টা করল, অতঃপর বলল, তেমন কিছু না। মাহি টেবিলে দুই হাতের কোণই ঠেকিয়ে গালে হাত দিয়ে বলল, যতই বলিস তুই কিছু চিন্তা করছিস না, কিন্তু আমি জানি সকাল থেকে তুই বাবাকে নিয়েই চিন্তা করে মরছিস যে বাবা কি বলবেন, বাবা রেগে যাবে কিনা। আদিরার মুখোপা চুপসে গেল। মাহি ওর দুই গাল হালকা করে টেনে দিয়ে বলে, রিল্যাক্স, আমার বাবা ভিলেন না, মাঝ দিয়ে একটু আর কি। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তাছাড়া সামিরা আপুর সাথে দাভাইয়ের বিয়ের কথা আরো আগে থেকেই চলছিল। বাবা তো আর জানতো না সামিরা আপু এরকম, তাই এত ভাবিস না। কালকে আঙ্কেল আন্টির সাথে দেখা করার আগে বাবা তোর সাথে কথা বলতে চায়। আদিরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, এমনও হতে পারে আঙ্কেলের সত্যি সত্যি আমাকে পছন্দ না। এমন কিছুই না, আমার ভয় করছে। মাহি এবার উঠে দাঁড়ালো, তারপর বলল, আচ্ছা ভয় পেতে থাক, 4টার দিকে আমাকে কল করবি, একসাথে বাসায় যাব। বাই। এই বলে মাহি হাঁটা ধরল। সাবিহা ও রিন্তি অবাক হয়ে গেল তাতে। রিন্তি শুধায়, তুই কই যাচ্ছিস এখন? আহনাফের কাছে, উনার থেকে ট্রিট পাই আমি। টাটা। তারপর মাহি চলে গেল। সাবিহা হতাশ হয়ে বলল, ট্রিট যেহেতু পায় আমাদেরকে নিয়ে গেলে কি হতো, কিন্তু তা না করে এই ডিপ্রেসড আদুকেও আমাদের কাছে দিয়ে গেল। আদিরা রাগ করে বলে, তাহলে তোরা থাক, আমি লাইব্রেরি যাচ্ছি। আদিরা উঠতে নিলে সাবিহা ও রিন্তি ওর হাত চেপে ধরে আর বলে, থাক, আমরাও যাব, চল। তারপর ওরা ওর সাথে লাইব্রেরির দিকে যায়। আরশাদ খান ও মিসেস মীরার সামনে বসে আছে আদিরা। বেশ কাচুমাচু অবস্থা তার, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। মাহিও এখানে নেই। আরশাদ খান আদিরার চোখমুখ দেখে বুঝলেন কিছু। তিনি নিজেই পানির গ্লাসটা আদিরার দিকে এগিয়ে দিলেন। আদিরা জোরপূর্বক হেসে সামান্য পানি পান করল। তারপর আরশাদ খান বললেন, মারুশাদ যখন যা করেছে আমি সব সময় ওকে সবকিছুতে সাপোর্ট করেছি। একমাত্র তোমার বেলায় আমি ওর বিপক্ষে ছিলাম। কারণটা তুমিও জানো। মারুশাদের অ্যাক্সিডেন্ট, মারামারি, জেলে যাওয়া, হসপিটালে ভর্তি হওয়া, সবকিছুর পেছনে কারণ তোমাকে বাঁচানো ও তোমার জন্য প্রতিবাদ করা।
বিষয়টাকে আরো জটিল করেছে সামিরা। ও আমাদেরকে সবসময় এসব বিষয়ে আগে ইনফর্ম করত। বাবা হিসেবে ছেলেকে বারবার বিপদে পড়তে দেখতে তো আমারও সহ্য হয় না। একমাত্র ছেলে আমার। তাই আমি চাইনি মারুসাদ তোমার সাথে সম্পর্কে জড়াক। কিন্তু যখন আসল সত্য সামনে আসলো তখন আমার ধারণা বদলেছে। আমি জানি মানুষ যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। এটা আমি নিজেও মানি, কিন্তু বাবার মন তো মানে না। মারুসাদের মধ্যে আমি আমার প্রতিচ্ছবি দেখি, বরং তার চেয়েও বেশি। আই হোপ তুমি যদি আমার কোনো কথা ও কাজে কষ্ট পেয়ে থাকো তবে মেয়ে হিসেবে আমাকে বাবা ভেবে মাফ করে দিবে। আদিরা চমকে তাকালো। সে হড়বড়িয়ে বলে উঠল, না আঙ্কেল, আমি আপনাকে ভুল বুঝিনি। আপনি আপনার জায়গায় সঠিক। কোন বাবা মা তার ছেলে মেয়েকে বিপদের দিকে যেতে দেখতে পারে না? আমি নিজেও উনাকে বলেছিলাম যেন দূরে থাকে আমার থেকে। আরশাদ খান ফের বললেন, আমাদের ভুল ভেঙেছে, দোষীরা শাস্তি পাচ্ছে। আমরা তোমাকে আলাদা করে এখানে আসতে বলেছি কারণ তোমার কাছে আমাদের ক্ষমা চাওয়াটা উচিত। আমি আমার বড় মেয়েকে শত্রুদের ডেরায় বিয়ে দিয়েছি, সেটা আমি ওর বিয়ের পর বুঝতে পেরেছি। তাই ছেলেকে ও ছোট মেয়েকে এই চিন্তার কারণে আমার ছেলের সাথেও এরকম কিছুই করতে যাচ্ছিলাম। এখন আমি ছেলের পছন্দের ব্যাপারে নিশ্চিন্ত। তুমি মীরার মতোই শান্ত ও ধৈর্যশীল। আমাকে যেমন তোমার আন্টি সামলিয়ে রাখে, আশা করব তুমিও মারুসাদের হুটহাট রেগে যাওয়া কন্ট্রোল করতে পারবে। আদিরার এবার লজ্জা লাগছে। সে নতমুখে চুপ করে আছে। আরশাদ খান উঠে আদিরার মাথায় হাত রেখে সেখান থেকে চলে গেলেন। মিসেস মীরা আদিরার পাশে এসে বসেন। আদিরার গালে হাত দিয়ে হালকা হেসে বলেন, তোমাকে আমার ছবি দেখে মাহির মুখে তোমার কথা শুনেই ভালো লেগে গিয়েছিল। আমার ছেলের পছন্দ মাশাআল্লাহ। কত মিষ্টি একটা মেয়ে তুমি। তোমরা দুজন সব সময় একসাথে ভালো থাকো, সুখে থাকো। আদিরা লাজুক হাসল। মিসেস মীরা তারপর মাহিকে ডাকলেন। মাহি আসতেই তিনি বললেন, আদিরাকে ওর হোস্টেল অবধি গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আয়। আর তোর দাভাইকে আদিরার এখানে আসার কথা বলার দরকার নেই। কালকে আদিরার বাবা মা আসবেন, তখন বাকি কথা হবে। মাহি আপেলে কামড় বসিয়ে বলে, ফিকার নট, তোমাদের মধ্যে সব যখন ক্লিয়ার তখন আমার কোনো দরকারই নেই দাভাইয়ের কানে এসব তোলার। মিসেস মীরা ও আদিরা হাসল। তারপর মাহি আদিরাকে নিয়ে বের হলো। আদিরা ও মাহি বেরিয়ে যেতেই আরশাদ খান এসে মিসেস মীরার পাশে দাঁড়ালেন। তিনি নিজ স্ত্রীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমাকে সামলে নেওয়া সাহস দেওয়ার জন্য তোমাকে আমি সব সময় চাই। আমাদের ছেলেও তোমার মতো কাউকে পেতে চলেছে। মিসেস মীরা হালকা হেসে স্বামীর কাঁধে মাথা রাখলেন। সূর্য তার দিশের শেষ আলো ছড়াচ্ছে। গোধূলিতে রক্তিম আভা সকল দুঃসময় কেটে যাওয়ার আহ্বান। চলবে ইনশাআল্লাহ।